যে ৭১ কিভাবে স্পিরিট থেকে হারিয়ে গিয়ে চেতনা ব্যবসায় পরিণত হয়ে গেছে। আমাদের শহীদরা যেন নম্বরে পরিণত না হন। আমাদের প্রত্যেকটা শহীদ হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড। একটা ব্রিফিং করে বলছিলাম যে জনপ্রতি ৫ কেজি চাল এবং ১০ টাকার বরাদ্দ দেওয়া হয়েছিল তখন আওয়ামী ফ্যাসিবাদের শেষ বাজেট, এবং সেই বাজেট এবং বন্যা দুর্গত মানুষদেরকে নিয়ে আমরা শুধু ব্রিফিং করি নাই, আমরা রাজপথে প্রোগ্রাম করেছি। আমাদের পক্ষ থেকে যতটুকু দাবি দেওয়া দেওয়ার কথা ছিল, এবং সেই একই সময়গুলোতে বিশ্ববিদ্যালয়ের শাহবাগে আপনারা জানেন যে জুন মাসের ৫ তারিখে একটা আদালতের রায় কেনাবেচা করা হয় সরকারের দালাল মুক্তিযোদ্ধা প্রজন্ম ব্যবসায়ীদের কাছ থেকে। এই রায়টাকে ঘিরে তখন কোটা যেটা বাতিল করা হয়েছিল ১৭-১৮ আন্দোলনের প্রেক্ষিতে, সেটাকে আবার রিইনস্টেট করা হয়। এর মানে হচ্ছে যে আওয়ামী লীগের কোটার ব্যবসা আবার যেন ফিরে আসে। তো সেটা নিয়েই তখন আপনার প্রচুর আন্দোলন হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, শাহবাগে, শহীদ মিনারে, এবং আমিও ব্যক্তিগতভাবে আমাদের পক্ষ থেকে অনেকেই তখন সে ধরনের আন্দোলনগুলোতে একাত্মতা প্রকাশ করেছে। তো সেই বাস্তবতা হচ্ছে যে আমাদের জাতির এবং মানুষের মেমোরি খুব স্লো ভুলে যাই আমরা। আল্লাহ তাআলাই বলছেন, আর জাতির মেমোরিটা হচ্ছে গোল্ডফিশ মেমোরির মতো, যে আমরা সম্ভবত ভোলার জন্যই মনে রাখি, ভুলে যেতে চাই বলেই একটা জিনিস আমাদের কতটুকু মনে থাকে। তো সেই জন্য আমি আপনাদেরকে মনে করাই দিলাম যে গত বছর এই সময়গুলোতে আসলে আমরা কি বাস্তবতায় ছিলাম। প্রচন্ড ভয় জাতির ভিতরে, কে বুঝে আর গ্রেফতার হয়। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য শুনছিলাম যে তারা কিভাবে এই আন্দোলনের সাথে জড়িত নন সেটার ডিসক্লেইমার দিচ্ছিলেন প্রতিনিয়ত, যে আমরা এতই ভালো, আমরা এই সকল আন্দোলনে উস্কানি দিচ্ছি না, আমরা এগুলোর সাথে জড়িত না, এগুলো ছাত্রদের আন্দোলন, এগুলো ওরা করছে, এইসবের ব্যাপারে সরকারের উস্কানি আছে। এবং আমাদের মনে থাকার কথা, প্রায় কাছাকাছি সময়ে হাসিনা দিল্লি এবং বেইজিং ঘুরে আসছে, এবং তার বেইজিং সফরটা এতই ব্যর্থ হয়েছে মে জুনে যে তাকে সফর কাট করে চলে আসতে হয়েছে। ২ দিন আগেই সে চলে আসছে অসুস্থতার কথা বলে। ভাবখানা এরকম যে বাংলাদেশের স্বাস্থ্যসেবা এত ভালো যে চীনের থেকেও বেশি ভালো ট্রিটমেন্ট পাবে সে সদর হাসপাতালে। এই জন্য সে বাংলাদেশে ফিরে চলে আসছে চিকিৎসার জন্য। যেই নেতা নেত্রীরা দাঁতের ডাক্তার দেখাইতে আর কানের ডাক্তার দেখাইতে সিঙ্গাপুর আর ইংল্যান্ডে যান, তো সেই রকম একটা জায়গাতে যখন আন্দোলনটা ফুসে উঠছিল, সেই ফুসে ওঠার ঔনাসিক আসলে আমরা সবাই নিতে পেরেছিলাম কিনা। আজকে যারা বাংলাদেশে আমরা বড় বড় অংশীদারের দাবি করছি, আমরা যারা দাবি করছি যে আমরা জুলাই আগস্টে এইরকম সেই রকম বীরত্বের ইতিহাস প্লে করেছিলাম, গত বছর এই সময় আমরা সবাই আলেকজান্ডার দ্য গ্রেট আর নেপোলিয়ন বোনাপার্টের মতো করে বাংলাদেশের পাড়ায় মহল্লায় আন্দোলন গড়ে তুলেছিলাম। যারা বলবার চেষ্টা করছে যে আমরা হইলাম সেই রকম বিজয়ী বীর, যারা আন্দোলনকে অস্বীকার করে করে সারা বাংলাদেশ চষে বেরিয়েছিলাম, তারা আজকে বাংলাদেশে বলবার চেষ্টা করছে তাদের বক্তব্যের বাইরে কোনো সংস্কার হবে না, তাদের বক্তব্যের বাইরে কোনো ঐক্যমত হবে না। কিন্তু তাদেরকে আমরা গত বছরের ক্যালেন্ডারের পাতায় পাতায় খুঁজে পাই নাই যে তারা কিভাবে এই আন্দোলন গ্রহণ করছে। তারা তাদের অনেক নেতাদের বক্তব্য শুনেছি, তারা বলেছে যে আন্দোলনের ভিতরে চক্রান্ত আছে, এটা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আন্দোলন করিয়েছে, বেইজিংয়ের দিল্লির ব্যর্থতা থাকবার জন্য শাহবাগে নাটক করা হচ্ছে। তো সেই বাস্তবতায় হচ্ছে আমাদের আন্দোলনটাকে মনে করিয়ে দেওয়ার একটা দায় যেমন আছে, ঠিক তেমনি আছে ক্রেডিট ব্যবসা করবার যেন কোনো ফাঁদে আমরা না পড়ি সবাই মিলে। কারণ বড় বড় আন্দোলনকে ঘিরে ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে এই বাংলাদেশে দেখেছি যে ৭১ কিভাবে স্পিরিট থেকে হারিয়ে গিয়ে চেতনা ব্যবসায় পরিণত হয়ে গেছে। ৭১-এর নায়করা কিভাবে দায়িত্ব পালন করে ব্যর্থ হওয়ার পরেও ব্যানারে ফেস্টুনে পাড়ায় মহল্লায় নেতা আকারে স্বীকৃতি পেয়েছেন। সেই জায়গা থেকে আমাদেরকে ২৪কে মূল্যায়ন করতে হবে, যেটা যাতে ব্যানার ফেস্টুনে হারিয়ে না যায়। আমাদের শহীদরা যেন নম্বরে পরিণত না হন। আমাদের প্রত্যেকটা শহীদ হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড। এই ১৪০০ শহীদের বাইরে বাংলাদেশে ২৪-এর কোনো মাস্টার মাইন্ড নাই। আমরা সবাই হলাম ২৪-এর কর্মী।